নমস্কার, আপনারা দেখছেন বাংলা জাগো চ্যানেল। আমরা আবার ফিরে এলাম চায়ের সঙ্গে টায়ের একটি এপিসোড নিয়ে। আজকের চায়ের সঙ্গে টাতে আমাদের অতিথি ওম প্রকাশ মিশ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে সিনিয়র প্রফেসর এবং গত কয়েক বছর ধরে যিনি এডুকেশনিস্ট ফোরাম গড়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বাধিকার এবং আমি বলবো সুব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন। স্যার, আপনাকে স্বাগত। স্যার, এই যে এডুকেশনিস্ট ফোরাম আপনাদের কেন গড়তে হলো এবং কেনই বা আপনাদের এই আন্দোলন বা এই মামলা, এই সাংবাদিক সম্মেলন সবকিছুতে যেতে হলো? দেখুন, পশ্চিমবঙ্গে 36টি পাবলিক ইউনিভার্সিটি আছে। এগুলি রাজ্য সরকার দ্বারা সৃষ্ট এবং রাজ্য সরকার আইনসম্মতভাবে এগুলিকে সৃষ্ট করেছেন এবং আইনসম্মতভাবে এগুলিকে পরিচালনা করবার কথা। আমাদের রাজ্যের রাজ্যপাল উনি হচ্ছেন আচার্য। রাজ্যের রাজ্যপাল বা ভারতবর্ষে যে কোনো রাজ্যের রাজ্যপাল সেটা একটা সাংবিধানিক পদ, কিন্তু আচার্যের পদটা সাংবিধানিক পদ না, এটা একটা আইন নির্দিষ্ট পদ। এবং এখানে আচার্যের যে ভূমিকা, সেই ভূমিকাটা অনেকটাই বলতে পারা যায় যে আইন নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রতিপালিত করবার কথা, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না, যেটা পাঞ্জাবের ক্ষেত্রে, কেরালার ক্ষেত্রে, তেলেঙ্গানার ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে বারবার করে এই প্রশ্নটা এসছে যে রাজ্যপাল তারা অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। স্যার, আপনি কি বলতে চাইছেন যে যে রাজ্যগুলি আপনি কথা বলেন সবই বিরোধী শাসিত? ঘটনাচক্রে সেগুলি সবই বিরোধী রাজ্য শাসিত প্রদেশ এবং এটা হচ্ছে, এবং এই অ্যাকচুয়ালি সব কিছু সুপ্রিম কোর্টে গেছে। এখন এই আর্টিকেল 200 বলছে সংবিধানের যে কোনো বিল যদি রাজ্যপালের কাছে রাখা হয় উনি ওটা রিজেক্ট করতে পারেন, উনি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, উনি সাজেশন দিতে পারেন, কিন্তু রাজ্যপালরা সেগুলি কোনোটাই করছেন না। তারা সরাসরি বিলগুলিকে নিজেদের কাছে রেখে দিচ্ছেন। মানে আপনি তো নিজের রাষ্ট্রবিজ্ঞানে মানে এই বিলগুলো কি ঝুলিয়ে রাখা হচ্ছে? হ্যাঁ, অতি অবশ্যই। এবং যখন সেটাও পারা যাচ্ছে না তখন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিচ্ছেন। রাষ্ট্রপতি আবার অনেক দিন ওই যাকে আপনি বললেন ঝুলিয়ে রাখার পরে আবার সেটা ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ততদিনে বিধানসভার হয়তো মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে রাজ্যপাল তিনি যেটা করছেন যে তার যে পদ, সেই পদের মিসইউজ করবার মাধ্যম দিয়ে চ্যান্সেলর হিসাবে তার যে পদ সেটাকে কন্টিনিউ করছেন। তো বেঙ্গলে এটা রেসিস্ট করছি আমরা এবং আমরা সাকসেসফুলি রেসিস্ট করেছি। তাই জন্য এখন আর উনি করতে পারছেন না। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমাদের বক্তব্যটা আমরা জানিয়েছি, রাজ্য সরকারও জানিয়েছে এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যা উনি করেছিলেন অথরাইজড ভাইস চ্যান্সেলরদের মাধ্যম দিয়ে সেটা ইললিগাল ছিল। এবং এখন সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস ইউ ললিতের নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি, তারা 36টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সিলেকশনটা গত বছর অক্টোবর মাসে সম্পাদিত করেছে। আজকে 11 মাস হয়ে গেল, এখনও কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয় 11টা বিশ্ববিদ্যালয় এখনও উপাচার্য নিয়োগ সম্মতি দেননি মাননীয়। এটাও কি এক ধরনের ঝুলিয়ে রাখা স্যার? তাই, আনফরচুনেটলি তাই। এবং তাতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর কতটা ক্ষতি হচ্ছে? ভীষণ ভীষণ। ইনফ্যাক্ট এই গত 2.5 বছর ধরে চূড়ান্ত অব্যবস্থা চলছে। যারা কোনোভাবেই যোগ্য না, যারা এমনকি প্রফেসর হিসেবে 10 বছরের অভিজ্ঞতা নেই, তাদেরকে উনি বসিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উনি বারবার করে পরিবর্তন করেছেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 6 মাসের মধ্যে 3 বার উপাচার্য উনি বদল করেছেন। এগুলি অনেক জায়গাতে, আমি বিশ্ববিদ্যালয়গুলির নাম নিতে চাইছি না, তারা কোনোভাবে যোগ্য ছিলেন না, 10 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স নেই তাদের। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই দেখুন না, যিনি কোনোভাবে যোগ্য হিসাবে বিবেচিত হননি তাকে উনি প্রায় 2 বছর 2.5 বছর ধরে কন্টিনিউ করে গেছেন। তো এই অব্যবস্থাগুলি, মানে আপনি কি বলতে চাইছেন এক শ্রেণীর মিডিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়, যাকে মোটামুটি বিদ্যাসাগরের পরই মানে বাংলার সবচেয়ে বড় শিক্ষা উদ্যোগী বলে প্রমাণ করলো, প্রচার করলো, তার আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতাই ছিল না? আনফরচুনেট হলেও সেটা ঠিক। তার কারণটা হচ্ছে যে আচার্যের তো এরকম কোনো ক্ষমতা নেই। উনি বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেনি। ক্যালকাটা হাইকোর্ট বলছে এরা উপাচার্য না, এরা ইন্টারিম উপাচার্য না, এরা অ্যাডহক উপাচার্য না, এরা নাকি অথরাইজড উপাচার্য। তো অথরাইজ বলে কিছু নেই, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ঠিক
আর আমি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর শান্তা দত্ত ব্যক্তি হিসাবে সম্মান করি, কিন্তু আমি আলাদা করে কিছু বলবো না। তবে এটাও ঠিক যে আমি যদি যোগ্যই বিবেচিত না হই, যদি আমাকে সুপ্রিম কোর্ট দ্বারা অ্যাপয়েন্টেড কমিটি আমাকে যদি ইন্টারভিউতেও না ডাকে, হ্যাঁ, তো তার মানেটা হচ্ছে যে জোর করে আর কি এই ধরনের পদ আঁকড়ে থাকা, সেটা আর কি সার্বিকভাবে খুব একটা ভালো কিছু হতে পারে বলে আমি মনে করি না। স্যার, দুটো বিষয় আসি। একটা ব্যক্তিগত বিষয়, এই গোটা লড়াইটা লড়তে গিয়ে যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনার নাম রাজ্য সরকার অনুমোদন করেছিল বা প্রস্তাব করেছিল, সেটাই দেখলাম আমরা আটকে গেল। রাজ্যপাল সেটাতে একদম অনড় থাকলেন, সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করলেন। এটা কি আপনি ব্যক্তিগতভাবে মানে স্কেপগোট হয়ে গেলেন? না না, আমি এইভাবে ব্যাপারটাকেই দেখি না। সমস্ত কিছু আইন নির্দিষ্টভাবে দেখতে হবে। আমাকে আমি কোনোদিনই উপাচার্য হতে চাইনি। তাই জন্য যখন 2011-তে যখন নতুন সরকার আসলো, নতুন যুগের, তখনও আমি কিন্তু 10 বছরের প্রফেসর তখন। এখন আমি 24 বছর ধরে আর কি সিনিয়র মোস্ট প্রফেসর, যেটা আপনি বললেন। ইস্যুটা হচ্ছে আমি ইন্টারিম ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নিতে রাজি এই জন্যই হয়েছিলাম যে যেহেতু আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ছাত্র, আমি প্রথম গোল্ড মেডেলিস্ট আমার সাবজেক্টের, এবং ওখানে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছিল। যিনি উপাচার্য তিনি জেলে চলে গেলেন। এইরকম অবস্থায় ইন্টারিম ভাইস চ্যান্সেলর আমাকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু যিনি চ্যান্সেলর উনি বারবার করে আইন নির্দিষ্টভাবেই আমাকে নিয়োগ করেছেন, কিন্তু 6 মাস হয়ে যাওয়ার পরে আমার টার্মটা উনি রিনিউ করার কথাও না করেননি। তাই জন্য আমাকে কোনোদিন কেউ রিমুভ করেনি, বরঞ্চ এই আচার্য উনি 3 বার কিন্তু অ্যাপয়েন্ট করেছেন। তবে 3 মাসের জন্য, 1 মাসের জন্য, 2 মাসের জন্য না। পরবর্তীকালে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিতে আমি ইন্টারভিউ দিয়েছি, এবং ইন্টারভিউ দেওয়ার পরবর্তীতে শুনেছি যে আমার নাম বিবেচিত হয়েছে। আরও পরবর্তীতে শুনেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মুখ্যমন্ত্রীর পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরে দেখেছি যে না, সুপ্রিম কোর্ট আবার বলছেন যে না, মুখ্যমন্ত্রীর পছন্দের অগ্রাধিকার থাকার দরকার, আবার নতুন করে করুন। আবার নতুন করে করেছি, এবং তাতেও খুব সম্ভবত সাকসেসফুল হয়েছি। কিন্তু উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ে 25 মাস হয়ে গেল, এটা অনেকেই জানেন না। 2 বছর কলকাতা যাদবপুর খবর হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি খুব সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড, যে ওখানে কোনো ইন্টারিম ভিসি নেই, এমনকি অথরাইজড ভিসি নেই। গভর্নর 3 জনকে অ্যাপয়েন্ট করেছিলেন, আর নিজেই অ্যাপয়েন্ট করে প্রত্যেককেই 2 মাস 3 মাস পরে আর কি সরিয়েও দিয়েছিলেন, যেটা আর কি খুবই দৃষ্টিকটু হলেও এটা বলতে বাধা নেই যে আজকে 25 মাস হয়ে গেল উত্তরবঙ্গে কেউ নেই। আর এখন সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আসবে যে আপনি তো নিজে উত্তরবঙ্গের ছেলে, বালুরঘাটের ছেলে। আমরা মাঝে মাঝে শুনি উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে, বিজেপি এটা খুব বেশি বলে। তো এর চাইতে বড় উত্তরবঙ্গকে বঞ্চনা আর কি করা হবে, যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, আপনি যেটা বলছেন যে বিশ্ব রেকর্ড হয়ে গেল, 25 মাস ধরে কোনো উপাচার্য স্থায়ী উপাচার্য না, মানে ইন্টারিম উপাচার্য নেই, এমনকি অথরাইজড উপাচার্যও নেই। তো সেটা আর কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে এখন পানিশ করা হচ্ছে বা কি বঞ্চনা হচ্ছে, সেই বিষয় নিয়ে কিছু বলবো না। আপনি জানেন যে আমি উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি রাজনীতির বিষয়ে কথা বলতে চান না। আমি সক্রিয়ভাবে রাজনৈতিক কোনো দলের সদস্য নই। হ্যাঁ, তবে এটা ঠিক যে রাজনৈতিক সচেতন, এবং রাজনৈতিক প্রশ্নগুলি অবশ্যই আর কি সেটার উত্তরও দিই বা অবশ্যই দেব, কিন্তু হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। কিন্তু সেটা একজন নাগরিক হিসাবে, একজন অধ্যাপক হিসাবে অতি অবশ্যই সেটা করি। কেন উনি এটা করছেন সেটা ব্যাখ্যা উনি দেবেন, এটা সুপ্রিম কোর্টে দেবেন। এখন এটা আবার নাকি বারবার করে ওই দীর্ঘসূত্রতা হচ্ছে না, ওই তারিখ পে তারিখ চলছে। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্ট চাইছে যাতে চ্যান্সেলর অ্যাকসেপ্ট করে নিন। তো উনি 25টা করেছেন, এখন প্রত্যেকটা বার 2 মাস, 3 মাস, 4 মাস, 13 মাস ধরে আর কি এই 25টা করেছেন। এখন 11টা আপনি কবে করবেন সেটা কি করে বলবো? স্যার, আপনি দামিনী সিনেমার সংলাপ আনলেন। দামিনী সিনেমার সংলাপ ছিল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমি সিনেমা ছেড়ে একটু বাস্তবে ফিরি। আপনি একজন রাজনীতি সচেতন মানুষ, আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন, জাতীয় স্তরে কাজ করেছেন। এটা হচ্ছেটা ঠিক কি? বাংলা হোক, তামিলনাড়ু হোক, তেলেঙ্গানা হোক, পাঞ্জাব হোক, কেরালা হোক, সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালকে ব্যবহার করে এই যে বিশ্ববিদ্যালয়গুলিকে অচলাবস্থা তৈরি করার চেষ্টা,
আপনি কি বলবেন এটা শিক্ষার আরেক ধরনের গৈরিকীকরণ, না শিক্ষার ঠিক কি মানে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে সংবিধানের 1 নম্বর ধারায় বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, কিন্তু গত 11 বছর ধরে দেখা যাচ্ছে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ অঙ্গরাজ্যগুলির যে সমূহ ভারতবর্ষ সেই ব্যবস্থাটাকেই দুর্বল করা হচ্ছে, সাংবিধানিক ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে। সেন্ট্রাল স্টেট রিলেশনসের প্রত্যেকটা জায়গাতে রাজ্যগুলির অগ্রাধিকার এবং তাদের স্বাধিকার, তাদের আইন প্রণয়নের ক্ষমতা সেগুলিকে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে বা নানাবিধ আয়োজন প্রবন্ধন করা হচ্ছে। এই বেঙ্গলের ক্ষেত্রে দেখুন, বেঙ্গলকে নানাভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, স্পেশালি এই 100 দিনের কাজের ব্যাপারে, এই যেটা ভয়ঙ্কর একটা অব্যবস্থা, এবং সুপ্রিম কোর্টের কাছে যেতে হচ্ছে, হাইকোর্টের কাছে যেতে হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রেও তাই। সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গভর্নররা কেন্দ্র কথা শুনে চলছেন এবং রাজ্য সরকারগুলি তাতে সম্মতি দিচ্ছে। শিক্ষার গেরুয়াকরণ থেকে শুরু করে কেন্দ্রিকতা সেগুলি রয়েছে। বেঙ্গল সবসময় প্রোটেস্ট করে এবং আমাদের এই প্রোটেস্টটা আর কি খুব লেজিটিমেট, এবং আমাদের লড়াইটা অন্যান্য অনেক রাজ্যে থেকে সবাই সারেন্ডার করেছে। বেঙ্গলে হায়ার এডুকেশনকে কিন্তু আমরা সারেন্ডার করতে দিইনি এবং আমরা বিজয়ী হয়েছি, এবং তাতে রাজ্য সরকারের একটা সদর্থক ভূমিকা ছিল। এর আগে অনেক রকম নেতিবাচক ভূমিকা ছিল রাজ্য সরকারের, যেটা খুব একটা কাম্য ছিল না, কিন্তু বর্তমানে গত 2.5-3 বছর ধরে প্রতিটা পদে আর কি যাতে সুনির্দিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা হয় তার প্রচেষ্টা রাজ্য সরকার করেছে। আমরা এডুকেশনিস্ট ফোরাম তাই জন্য আর কি রাজ্য সরকারের স্টেপগুলিকে সাপোর্ট করেছি, কিন্তু তার মানে এই নয় যে রাজ্য সরকার আবার যদি কোনো আইন বিরুদ্ধ কাজ করে আমরা প্রতিবাদ করব না, অবশ্যই করব, কারণ কি বেঙ্গল ইজ এ ল্যান্ড অফ দ্য ইন্টেলেকচুয়ালস। এবং আমরা স্যার আপনি যখন এই বাংলার প্রোটেস্টের কথা বললেন, আমরা দেখেছি, আমি একটু রাজ্যপাল এতে ফিরি, রাজ্যপাল স্যার নিয়ে কিছু মন্তব্য করেছেন। স্যার আমার মনে আছে আজ থেকে প্রায় 30 বছর আগে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ রেফিউজি স্টাডিজ খুলেছিলেন। আপনি এই অনুপ্রবেশ, মাইগ্রেশন, এই পুরো বিষয়টা নিয়ে আপনার অনেক দিনের চর্চা। তো এই যে সাম্প্রতিক বিতর্ক এবং তাতেও আবার রাজ্যপালের ঢুকে পড়া, এই গোটাটাকে আপনি কিভাবে দেখছেন? রাজ্যপালের কোনো ভূমিকা নেই, খুবই গৌণ কিছু বক্তব্য উনি রাখছেন যেটার কোনো বাস্তবিকতা নেই। আমরা এডুকেশনিস্ট ফোরাম আর সারা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে শনিবারই একটা বড় প্রোগ্রাম করছি ক্যালকাটা প্রেস ক্লাবে, যেখানে যোগেন্দ্র যাদব থাকবেন, ডক্টর প্রভাকর পারকালা থাকবেন, আমরা সবাই থাকছি। এবং আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে ভোটাধিকার সার্বজনীন অধিকার, এবং ভারতবর্ষের যে সমস্ত নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের সেটা তাদের রাইট, এবং সেটাকে কন্টিনিউ করতে দেওয়া উচিত। যেভাবে সোকল্ড এসআইআর পদ্ধতি, গোটা অনুপ্রবেশ বিতর্ক এবং আপনার রেফিউজি স্টাডিজ, এটাকে মানে কি অনুপ্রবেশে একসময় ছিল, এখন নেই। আপনি মনে করেন এখন আর নেই? না, যে কোনো ভারতবর্ষের মতো একটা বড় রাষ্ট্রে অতি অবশ্যই আর কি বেশ কিছু মানুষ আর কি ইলিগালি চলে আসবেন, এবং কি ভারতবর্ষের মানুষরাও আর কি ইলিগালি ধরা পড়ছেন বিভিন্ন জায়গায়। ভারতবর্ষে তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাইনরিটি পপুলেশন। Indians are the biggest minority in almost every country. Indian passport is a minority passport, right? তো ভারতবর্ষ তো একটা বড় রাষ্ট্র, এবং আমাদের হচ্ছে প্রগতিশীল উন্নয়নকামী আমাদের একটা চিন্তাভাবনা এবং আমাদের আইডিওলজি, সেই আইডিওলজির সঙ্গে সামঞ্জস্য রেখেই আর কি আমাদের আইন তৈরি হয়েছে। ফরেনার্স অ্যাক্ট 1946, তার মধ্যে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ আমরা করেছিলাম। আমি 2005-এ আমি ওই সাব কমিটিকে কনভিন করেছিলাম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডে, এবং আমাদের যে পদ্ধতি ছিল, যেইভাবে আমরা এগোতে চেয়েছিলাম সেটা আইনগতভাবে সম্মত হতো। কিন্তু সিএএ এটা হচ্ছে অ্যান্টি রেফিউজি লেজিসলেশন, বলা হচ্ছে যে এটা রেফিউজিদের প্রোটেকশন, এটা কমপ্লিটলি অ্যান্টি রেফিউজি। পৃথিবীর কোনো দেশেই কিন্তু পারসিকিউশন ছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়াতে আর কি, মানে ধর্মের ক্রাইটেরিয়াতে শুধুমাত্র আর কি রেফিউজি স্ট্যাটাস দেওয়া হয় না। তো সিএএ যেটা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, সেটাকেই এখন তারা ঠিক করতে চাইছে। 4-5 বছর ধরে রুলস ফ্রেম করতে পারেনি। আর এটার সঙ্গে আনফর্চুনেটলি এসআইআর আলটিমেটলি তো দেখুন যে ভোটের রিভিশন হবে,
যিনি মারা গেছেন তিনি তো ভোট আর কেন দেবেন, বা আপনি স্বেচ্ছায় আর কি অন্যত্র চলে গেছেন। কিন্তু আপনি এসআইআর এর নাম করে ভারতবর্ষের আবার জনবিন্যাসকে পাল্টানোর চেষ্টা করবেন, সেটা তো হয় না। যারা নাগরিক তাদের ভোটাধিকার কেড়ে নেবেন, তা তো হয় না। আপনি যদি 2025-এ এসআইআর করতে চান, তো এটা তো 2024-এর আর কি ইলেকট্রাল রোলের উপর ভিত্তি করে করতে হবে। 2022-এর ভিত্তি করে কি করে করবেন? তার কোন যৌক্তিকতা রয়েছে? কেন 2004 নয়? বা ইলেকশন কমিশনই বা যারা তাদের নাম কেন সরায়নি? ইলেকশন কমিশন স্যার 2002-এর কথা বলছে, তো সেটা আরো পিছিয়ে যাচ্ছে। সেটার কোনো লজিক্যাল, কোনো বাস্তব ভিত্তি নেই। একটাই কার্যকারণ সম্পর্ক আছে যে 2003-এ বাজপেয়ী সরকার এই নাগরিকত্ব আইনে কিছু সংশোধনী করে ভয়ঙ্কর একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিল, যা সেটাকে এখন আবার সামলানোর জন্য সিএ করা হয়েছে। এবং সেই সিএ আইনটাই তো আর কি মানে আইনসম্মতভাবে সেটা পাস হয়নি, পার্লামেন্টে মেজরিটি রয়েছে, কিন্তু তাই জন্য আর কি রুলসটা ফ্রেম হয়নি। এখন যখন রুলসটা ফ্রেম হয়েছে, দেখা যাচ্ছে এতগুলি কন্ট্রাডিকশন বেরোচ্ছে। এই যে জায়গাগুলিকে আমরা হাইলাইট করব। আর বেঙ্গল, আমরা এখানে ফাইটে বিশ্বাস করি এবং ফাইট করবো। এখানে বেঙ্গলে আমরা উই উইল বি এবল টু সিকিউর এ ভোটার লিস্ট which is correct and which is does not deprive the citizens of this স্টেট। স্যার, আপনি দুটো ইম্পর্টেন্ট কথা বলেছেন। এক হচ্ছে যে অনুপ্রবেশ আর হয় না, আর দ্বিতীয় কথা আপনি বলেছেন যে পারসিকিউশনের জন্যই সব জায়গায় লোকজন করে, সেটা ধর্মের ভিত্তিতে কোনো যাচাই করা যায় না। স্যার, আপনি কিন্তু মানে অতি দক্ষিণপন্থী রাজনীতির যে বেসিক থিওরি বা স্যামুয়েল হান্টিংটনের যে বেসিক থিওরি, সেটাকে চ্যালেঞ্জ করছেন। আমি জানি আপনি লিবারাল, তো আমি আপনাকে জানতে চাইব, তাহলে যে এই কনস্ট্যান্ট, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ভারতবর্ষের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে, ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের দখলে চলে যাচ্ছে, এটাকে আপনি একদম মানে মান্যতা দিতে চাইছেন না? আরে একসময় এটা ছিল, এখন নেই। শোনো সুমন, প্রসপ্যারিটি যদি হয় তাহলে একটা প্রাইজ দিতে হবে। বাংলাদেশ যদি পুয়ার, আন্ডার ডেভেলপড এবং ডেস্টিটিউশনের জায়গাতে থাকে, তো তাহলে গভর্নমেন্ট চাক বা না চাক লোকেরা আসবে। মেক্সিকো থেকে, গুয়াতেমালা থেকে, কিউবা থেকে মানুষরা আমেরিকাতে যাবে, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে এটা হয়। কিন্তু অবস্থার তো পরিবর্তন হয়েছে, এখন সেই জায়গাটাতে নেই। আমি তো অনেক আগেই বলেছি, বাংলাদেশ মাস্ট নট ফরগেট জিওগ্রাফি, ইন্ডিয়া মাস্ট নট ওভার এমফেসাইজ হিস্ট্রি। আর বাংলাদেশ যদি প্লুরালিস্টিক হয়, বাংলাদেশ যদি আর কি ডেভেলপ করে, ওটা তো ভারতবর্ষেরই কাজে লাগবে। তাই জন্য ভারতবর্ষ, আমাদের উচিত হবে যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মধ্য দিয়ে আর কি একটা সময় এমনও হতে পারে আমাদের অবস্থা যদি খুব খারাপ হয়, আমাদের লোকেরা তো বাইরে যাচ্ছে। তো প্রত্যেক বছর আমেরিকাতে কারা ধরা পড়ছে। আর পারসিকিউশনের কথা তুমি বললে সুমন, পারসিকিউশন, বুদ্ধিস্ট আর পারসিকিউটেড ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মুসলিমস আর পারসিকিউটেড ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, হিন্দুজ আর পারসিকিউটেড ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ক্রিশ্চিয়ানস আর পারসিকিউটেড। তাহলে রেফিউজি ডেফিনেশন, আর্টিকেল 1, 1951 কনভেনশন, UN কনভেনশন অন দ্য স্ট্যাটাস অফ রেফিউজি, যেখানে ধর্মীয় ভিত্তিতে পারসিকিউশন হতে পারে, যেখানে রেসের জন্য হতে পারে, ভাষার জন্য হতে পারে, তোমার চিন্তা ভাবনার জন্য হতে পারে। পাকিস্তানে তো পারসিকিউটেড রয়েছে, মুসলিমদের মধ্যেও আবার গ্রুপরা রয়েছেন যারা পারসিকিউটেড ফিল করেন। তাহলে তোমাকে যখন একটা আইন তৈরি করতে হবে রেফিউজিদের জন্য, সেই আইনটা কিন্তু আর কি তার অ্যাপ্লিকেবিলিটি হবে পারসিকিউটেড পারসনদের জন্য, শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য হবে না। ধর্ম বিচার করে হতে পারে। তাই জন্য এই যে সিএএ, এটা যে গোটা ব্যাপারটাই একটা বড় রকমের লেজিসলেটিভ ফ্রড, সেটা সবাই জেনে গেছে এবং কেন্দ্রীয় সরকারও জানে। তাই জন্য আমি আবার রিপিট করছি, আপনি সিএএ কে একটা ধাপ্পা বলছেন, কনস্টিটিউশনাল ফ্রড। আমি অলরেডি লিখেছি ইন্ডিয়ান এক্সপ্রেস, সবাই এটা জানে, এটা নিয়ে কোনো আর সন্দেহ হওয়ার কোনো, ইট ইজ এ ফ্রড। আমরা অলরেডি আপনার কাছে তিনটে জিনিস পেয়েছি। এক, পশ্চিমবঙ্গ সহ বিরোধী রাজ্যের রাজ্যপালরা অসাংবিধানিক কাজ করছেন। দ্বিতীয় কথা হচ্ছে সিএ একটা সাংবিধানিক ফ্রড। তৃতীয়টা আপনি যেটা বলছেন যে এইভাবে কখনো কোনো বাংলা রুখে দাঁড়াবে, বাংলা রুখে, আপনি কিন্তু আপনার এই মানে অধ্যাপক জীবন, সংঘাতের জীবনের বাইরে আপনি একটা নাতি নাতনিদের সঙ্গেও সুন্দর সময় কাটাচ্ছেন। সেটা কিভাবে কাটাচ্ছেন? না, আমার মেয়ে সিলভিয়া, ও তো নিউক্লিয়ার সিকিউরিটির উপর
আমেরিকাতে একজন লিডিং এক্সপার্ট। তো ওর কি ছেলে আছে রুজাকি, আমি আমেরিকা 2 বার ঘুরে আসলাম। আগে যেতাম প্রফেশনাল কাজে। আপনার নাতি কি আমেরিকান নাগরিক? হ্যাঁ, সে ওখানে জন্ম নিয়েছে, ফলে ট্রাম্প যতই অস্বীকার করার চেষ্টা করুন সে আমেরিকান নাগরিকই থাকবে। সেটা ওরা ঠিক করবে না, অতি অবশ্যই আর কি, মানে ওখানকার বর্তমান আইন হিসাবে। আর আমার ছেলে ডক্টর অভিষেক মিশ্র, ও আফ্রিকার উপর ভারতবর্ষে ইতিমধ্যে নাম করেছে, যে লিডিং এক্সপার্ট, দিল্লিতে কাজ করে। তো হ্যাঁ, ন্যাচারালি আমি ভালো ইন্টারন্যাশনাল রিলেশনস স্কলার হয়ে উঠতে পারিনি, আমার ছেলে মেয়েরা হচ্ছে। আপনি নিজে মনে করেন হয়ে উঠতে পারেননি? অনেক রকম কাজ ছিল, হয়তো রাজনৈতিক, সবসময় রাজনীতির ছাত্রও ছিলাম, আবার রাজনীতি করেছি 1978 সালে বিএ ফার্স্ট ইয়ার থেকে। কলেজে জিএস ছিলাম, বামফ্রন্ট তখন ক্ষমতায় এসছে, তখন এসএফআই, পিএসইউ, তারা বালুরঘাট কলেজে, তাদেরকে হারিয়ে জিতেছি। নানাবিধ কাজ করেছি, জেএনইউতে এসএফআই করেছি। এই 2 বছর 2.5 বছর হলো প্রত্যক্ষ রাজনীতিতে নেই, 43 বছর ধরে প্রত্যক্ষ রাজনীতিতে থেকেছি, সগর্বে থেকেছি। তাহলে আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে আপনি আর প্রত্যক্ষ রাজনীতিতে ফিরতে চান না, এটা বলছেন? না, আমি সেটা বলিনি। আমি এটা বললাম যে যেহেতু ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বটা গ্রহণ করেছিলাম, তাই জন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া আইনসম্মত নয়। তো তাই জন্য এতদিন ভিসি হচ্ছিলাম না। যখন হয়েছি তখন ডিসঅ্যাসোসিয়েট করেছি। এখন আমি অ্যাজ অফ নাও টুডে আমি ভাইস চ্যান্সেলর নই, কিন্তু যেহেতু এই ফাইটের মধ্যে রয়েছি, আমরা প্রায় চূড়ান্ত জায়গায় চলে এসেছি, তাই জন্য এখন অপেক্ষা করতে হবে। ভিতরে ধরুন আপনি আজকে, আমি আপনার পুরনো ছাত্র, আপনি আমার সঙ্গে চায়ের সঙ্গে টাতে এলেন, কিন্তু সিভি আনন্দ বোস যদি আপনাকে চা খেতে ডাকে, যাবেন? সিভি আনন্দ বোস আমাকে মাননীয় রাজ্যপাল উনি ডেকেছিলেন, যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এই বাদ দিয়ে এখন যে প্রক্রিয়া হচ্ছে সেই বাদ দিয়েও আমার সিলেকশন হয়ে গেছে। উনি আমাকে ডেকেছিলেন, আলাপ আলোচনা করলেন, উনি বললেন যে আমি খুব ভালো বলি। ওনাকে আমি আগেও চিনতাম, আমি যখন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম, তখন কোনো সময় উনি আসতেনও। এখন উনি তো আমার 2 বার দেখা হয়েছে, খুব প্রশংসা করেছেন, কিন্তু উনি ওই ফাইলের সাইনটা করেননি। তো ওইভাবে দেখতে গেলে এখন এই প্রায় 3 বছর ধরে আর কি আমার অ্যাপয়েন্টমেন্টটা নানা পদ্ধতির মধ্য দিয়ে তো ওনার কাছে রয়েছে। উনি ওটা করতে চান না, সেটা ওনার ব্যাপার। তবে এইটাও বলে রাখি, সুপ্রিম কোর্ট কিন্তু সিদ্ধান্ত দিতে চলেছে। এই যে বারবার করে রাজ্যপালরা বলছেন যে আইনে সম্মতি দেবেন না, ঝুলিয়ে রাখবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল লেখা আছে আর্টিকেল 200 তো সুপ্রিম কোর্ট বলছে বারবার করে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে তো একটা হবে 1 মাস 2 মাস 6 মাস 2 বছর, কত বছর ধরে, কত মাস ধরে। বেঙ্গলে তো আইন পাস হয়ে গেছে, উনি তো আর চ্যান্সেলর থাকতেই পারেন না, সেটা তো উনি নিজেই সাইন করছেন না ওটা। সেটা তো স্যার উনি নিজের আইনে নিজে সই করছেন না। এবার আমার একটা ব্রড প্রশ্ন আছে, আপনি এতদিনের অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, আমাদের পড়িয়েছেন, তো আপনি কি বলবেন যে মানে এখন যা জমানা শব্দটা ব্যবহার করলাম, ভবিষ্যতের ছাত্রদের অধ্যাপক হয়ে উঠতে হলে বা শিক্ষা জগতে আসতে গেলে যা পড়াশুনো করছে তার সাথে সাথে আইনের পাঠ বা সুপ্রিম কোর্টে যাওয়ার শিক্ষাটাও নিতে হবে? হ্যাঁ, সেটা শুধুমাত্র যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা নয়, আমরা এখন একটা কানেক্টেড গ্লোবালাইজড ওয়ার্ল্ডে রয়েছি। আর যে কোনো নাগরিকদের উচিত হবে যে যেই ব্যবস্থার দ্বারা আমরা আর কি নিয়ন্ত্রিত, সেই ব্যবস্থাকে প্রভাবিত করা, সেই ব্যবস্থা সম্পর্কে জানা। আইন হচ্ছে তার মধ্যে একটা অন্যতম ব্যবস্থা। তাই জন্য আইন সম্পর্কিত ব্রডার আইডিয়াসগুলি তো সবারই থাকা উচিত, আর সেটা অন্তত কনস্টিটিউশনাল স্কিম সম্পর্কে তো জানা উচিতই। উত্তরবঙ্গের বিষয়ে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আপনি নিজে উত্তরবঙ্গের লোক, আপনি নিজে বালুরঘাট কলেজে লড়েছেন, আমি জানি আপনাদের পরিবারের উত্তরবঙ্গে একটা দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। উত্তরবঙ্গ সম্পর্কে সম্প্রতি অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তো আপনি উত্তরবঙ্গের সম্পর্কে কি বলবেন? হোয়াট ইজ দ্য রোড ম্যাপ ফর নর্থ বেঙ্গল, ফর ডেভেলপমেন্ট, ফর পলিটিক্যাল অ্যাকোমোডেশন, সমস্ত কিছু জায়গা থেকে আমি বলছি। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ ডেভেলপমেন্টের নিরিখের কনটেক্সটে আলাদাভাবে উত্তর দেওয়া যায় না। জিওগ্রাফি, উত্তরবঙ্গর কনটেক্সট হচ্ছে জিওগ্রাফিটা এতদিন ছিল একটা কার্স বা একটা হচ্ছে নেগেটিভ। এখন জিওগ্রাফিটাকে অপরচুনিটি হিসাবে দেখে সেটাকে ইউটিলাইজ করতে হবে। তাই জন্য এখন আপনার পছন্দ হোক বা না হোক,
বা যতই আমরা আর কি বর্ডারের কনটেক্সটটা মনে করি, আলটিমেটলি দ্য ফিউচার লাইজ ইন কানেকশনস অ্যাক্রস বর্ডার্স, এবং সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রয়োজন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা তামিলনাড়ুর ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেই জায়গাতে তাই জন্য আর কি সীমায়িত থাকবো সেটা হবে না। আলটিমেটলি আর কি ইউ হ্যাভ টু রিচ আউট। আর উত্তরবঙ্গের কাছে এই পসিবিলিটিটা অনেক বেশি, কেন কি নেপাল হোক বা ভুটান হোক বা আরও বিয়ন্ডে আপনি ভাবতে পারেন, বা আপনি নর্থ ইস্টার্ন ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক, মিয়ানমার হোক, অনেকগুলি প্রজেক্টও চলছে, কিন্তু সেগুলি খুবই ঢিমে তালে চলছে। ওটাতে জোর দেওয়া দরকার রয়েছে। তার কারণটা হচ্ছে যে আলটিমেটলি উই আর গোয়িং টু বি ইন ইন্টারকানেক্টেড গ্লোবালাইজড ওয়ার্ল্ড। তার মধ্যেই বেঙ্গলকে সিচুয়েট করতে হবে, আর তার মধ্যেই আর কি নর্থ বেঙ্গলকে সিচুয়েট করে প্রসপার করতে হবে। স্যার অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন ওম প্রকাশ মিশ্রের কথা, যিনি শুধু গ্লোবাল ভিলেজের কথা বলছেন না, যিনি গ্লোবাল কানেক্টিভিটির কথা বলছেন, এবং সেই সময় দাঁড়িয়ে উনি সার বা অন্য সমস্ত এই ধরনের যেসব যাকে বলে প্রহিবিটরি মেজার, সেগুলোকে ঠিক বলে অভিহিত করছেন না, এবং বলছেন বাংলা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, এবং সেটাতে আমরা ওম প্রকাশ মিশ্রকে সবসময় সামনের সারিতে দেখি। অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য, চায়ের সঙ্গে টাই থাকার জন্য। আপনারা দেখতে থাকুন বাংলা জাগো চ্যানেল।